মে মাসের ৪ তারিখ ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। ভাবুন তো, সেদিন কত উত্তেজনা থাকে। কিন্তু এই পুরো ভোট গণনার প্রক্রিয়াটি ঠিক কতটা স্বচ্ছ আর কিভাবে সেটা নিশ্চিত করা হয় তা নিয়ে কখনো ভেবেছেন? আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ঢুকে পড়ব কাউন্টিং এজেন্টদের দুনিয়ায়। নির্বাচন কমিশনের কড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুযায়ী তাদের কাজ আর দায়িত্বগুলো ঠিক কি চলুন একেবারে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। ভোট তো আমরা সবাই দিই, কিন্তু গণনার দিন এই প্রতিটি ভোট যাতে একেবারে স্বচ্ছভাবে গণা হয় তার ওপর নজরদারি করেন কারা? ঠিক ধরেছেন, কাউন্টিং এজেন্টরা। এরা হলেন গণতন্ত্রের একেবারে সামনের সারির প্রহরী। পুরো গণনা প্রক্রিয়ার ওপর বাজ পাখির মতো চোখ রাখাই এদের মূল কাজ। আজ আমরা এদের ভূমিকা আর স্ট্রংরুমে বা গণনা কক্ষে প্রবেশের করার নিয়মকানুনগুলোই মূলত ফোকাস করব। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। কাউন্টিং এজেন্ট কারা হতে পারেন, সকালে প্রবেশের নিয়মকানুন, গণনা কক্ষের ভেতরের পরিবেশ, পোস্টাল ব্যালটে নজরদারি এবং সবশেষে ইভিএম ফলাফল যাচাই করার প্রক্রিয়া। শুরুতেই আসা যাক প্রথম বিষয়, এই কাউন্টিং এজেন্ট আসলে কারা? দেখুন, এই গুরুদায়িত্ব কিন্তু যে কেউ নিতে পারেন না। নিয়মটা বেশ কড়া। 18 বছরের বেশি বয়সী যে কোনো সাধারণ নাগরিক, এমনকি প্রবাসী ভারতীয় বা এনআরআইরাও এজেন্ট হতে পারেন। কিন্তু কোনো মন্ত্রী, মেয়র, সরকারি কর্মচারী বা এমন কেউ যিনি পুলিশের স্পেশাল প্রোটেকশন বা এসপিজি নিরাপত্তা পান, তাদের জন্য এই দরজা একেবারেই বন্ধ। কেন বলুন তো? ওই যে পুরো প্রক্রিয়ায় যাতে 100% নিরপেক্ষতা বজায় থাকে, ঠিক সেটাই নিশ্চিত করতে। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় ভাগে, সকালে গণনা কেন্দ্রে প্রবেশের কড়া নিয়মকানুন। গণনার দিন কিন্তু ঘড়ির কাঁটা ধরে সব কাজ হয়। সময়টা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। নির্দেশিকা বলছে ভোর 5:30টার মধ্যেই এজেন্টদের গণনা কেন্দ্রে পৌঁছে যাওয়াটা আদর্শ। এরপর সকাল 6:30টার মধ্যে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে ভেতরে ঢুকতে হবে, আর ঠিক সকাল 8টায় গণনা শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে, মানে 7টার মধ্যেই যাবতীয় ঘোষণাপত্র জমার কাজ শেষ করতে হবে। একদম কাঁটায় কাঁটায় হিসেব, তাই না? আর শুধু পৌঁছে গেলেই তো হবে না, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাপারও থাকে। যেমন ধরুন, নিয়োগের জন্য ফর্ম 18। এর সাথে থাকে অত্যন্ত জরুরি একটি গোপনীয়তার ঘোষণাপত্র। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কিন্তু বাড়ি থেকে সই করে আনলে চলবে না। রিটার্নিং অফিসারের ঠিক সামনে দাঁড়িয়ে তার উপস্থিতিতেই এজেন্টদের এই ফর্মে সই করতে হয়। এবার প্রশ্ন হলো, ভেতরে কি নিয়ে যাওয়া যাবে? সঙ্গে শুধু একটা কলম বা পেন্সিল, ছোট নোটপ্যাড আর ফর্ম 17C, 17C এর একটা কপি রাখা যাবে। ব্যাস, মোবাইল ফোন একেবারেই না। পুরো দিনটার জন্য বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হবে। সুরক্ষিত আর বাধামুক্ত পরিবেশের জন্যই এই কড়াকড়ি। মোবাইলগুলোকে নির্দিষ্ট মোবাইল রুমে জমা রেখেই তবে ভেতরে ঢোকার অনুমতি মেলে। আমাদের তৃতীয় বিষয় হল গণনা কক্ষের ঠিক ভেতরের চিত্রটা কেমন হয়। সব ডিজিটাল ডিভাইস বাইরে রেখে ভেতরে ঢোকার পর এজেন্টরা কোথায় বসেন, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তাদের বসার জায়গাটা এমনভাবে ঠিক করা হয় যাতে তারা কাউন্টিং সুপারভাইজার এবং মাইক্রো অবজারভারদের ঠিক পাশেই থাকেন। এর ফলে টেবিলের উপর চলা গোটা গণনা প্রক্রিয়াটা তারা একদম সরাসরি কোনো বাধা ছাড়াই দেখতে পান। এরপর আসি চতুর্থ অংশে, পোস্টাল ব্যালটের গণনায় কিভাবে নজরদারি চলে। ঠিক সকাল 8টা, দিনের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয় পোস্টাল ব্যালট স্ক্যানিং আর গণনার মধ্যে দিয়ে। এই খামগুলো স্ক্যান করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে সি, তারপর এ এবং শেষে বি। ম্যানুয়াল কিউআর স্ক্যানার দিয়ে এই কাজটা হয়, আর এজেন্টরা নিজেদের জায়গা থেকে এই পুরো প্রসেসটার উপর কড়া নজর রাখেন। এজেন্টদের কিন্তু এই সময় খুব সতর্ক থাকতে হয়। বাইরের দিকের কভার বি আর ভেতরের কভার এ, এই খামগুলো খুব নিখুঁতভাবে মিলিয়ে দেখতে হয়। ধরুন কোনো ঘোষণাপত্র মিসিং বা সিরিয়াল নম্বরগুলো একে অপরের সাথে মিলছে না, এমন কিছু হলেই কিন্তু সেই ব্যালট তৎক্ষণাৎ বাতিল হয়ে যায়। আর ওই খামগুলোর ভেতরেই তো থাকে আসল ব্যালট পেপার। এই পেপারে যদি অস্পষ্ট কোনো দাগ থাকে, বা ধরুন কেউ ভুল করে একাধিক প্রার্থীর নামের পাশে চিহ্ন দিয়ে ফেলেছেন, অথবা এমন কিছু লিখেছেন যা থেকে ভোটারের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে, তাহলে সেই ব্যালটের আর কোনো দাম নেই, সাথে সাথেই সেটা বাতিল। এবার আসি আমাদের শেষ এবং পঞ্চম অংশে, ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল যাচাই। পোস্টাল ব্যালট গোনা শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা পর শুরু হয় সবার প্রতীক্ষিত ইভিএম গণনা। এখানে সবচেয়ে জরুরি বিষয় হল, ইভিএম টেবিলে আসার পর এজেন্টরা সেটা খুব ভালোভাবে পরীক্ষা করেন। তারা দেখেন মেশিনে কোনো ভাঙচুর বা কারচুপি হয়েছে কিনা, আর মেশিনের সিরিয়াল নম্বরটা ফর্ম 17C এর সাথে হুবহু মিলছে কিনা। এই পরীক্ষার সময় মূলত দুটো জিনিসের দিকে এজেন্টদের সবচেয়ে বেশি নজর থাকে।
1 বাক্স বহন করার উপরের ওয়্যাক্স বা মোমের সিলটা অক্ষত আছে কিনা, আর 2 মেশিনের গায়ের ওই স্পেশাল গ্রিন পেপার সিলটা ঠিক জায়গায় সুরক্ষিত আছে কিনা। এই দুটো জিনিস ঠিক থাকা মানে মেশিন একেবারে সুরক্ষিত। বাইরের দিকটা পুরোপুরি যাচাই হওয়ার পর কাউন্টিং সুপারভাইজার অত্যন্ত সাবধানে রেজাল্ট বা ফলাফলের বোতামের ওপর থাকা শেষ সিলটা খোলেন। বিশ্বাস করুন, গণনা কক্ষের পরিবেশ তখন একেবারে পিনপতন নীরব। এজেন্টরা রীতিমতো শ্বাস বন্ধ করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা পর্যবেক্ষণ করেন। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ, ডিজিটাল স্ক্রিন চালুর পালা। প্রথমে কন্ট্রোল ইউনিট অন করে টোটাল বোতাম টিপে আগে থেকে লিখে রাখা মোট ভোটের সাথে মেশিনের সংখ্যাটা মেলানো হয়। সব ঠিক থাকলে তবেই ফলাফল বা রেজাল্ট বোতামটা চাপা হয়। স্ক্রিনে কম্পিউটিং রেজাল্ট লেখাটা ফুটে ওঠার পরে প্রার্থীরা পরপর কে কত ভোট পেয়েছেন তা এক এক করে দেখা যায়। এই সময় এজেন্টদের হাত খুব দ্রুত চালাতে হয়, কারণ সাথে সাথেই সেই সংখ্যাগুলো তাদের নিজেদের নোটপ্যাডে টুকে নিতে হয়। ভাবছেন ইভিএমের রেজাল্ট বেরিয়ে গেল মানেই সব শেষ? একেবারেই নয়। পুরো প্রসেসটা এতটাই নিয়ন্ত্রিত যে এর পরেও যদি কোনো কারণে পুনরায় ভোট গণনার দাবি ওঠে বা ভিভিপ্যাট স্লিপ যাচাই করার প্রয়োজন হয়, তার জন্যও রয়েছে অত্যন্ত কঠোর সব নিয়মকানুন। ধরুন কোনো কারণে একটা ইভিএম ফলাফল দেখাতে পারল না, তখন কি হবে? চিন্তার কিছু নেই। তখন সিল করা ভিভিপ্যাট ড্রপবক্স খোলা হয়। ইলেকট্রনিক গণনার ব্যাকআপ হিসেবে ভেতরে থাকা ছাপানো কাগজের স্লিপগুলোকে নির্দিষ্ট পিজিয়ন হোল বা ছোট ছোট খোপের মধ্যে যত্ন করে সাজিয়ে একেবারে ম্যানুয়ালি গোনা হয়। তাহলে ভেবে দেখুন, এই যে এত কড়া নিয়মকানুন, নির্দিষ্ট ফর্ম, সিল যাচাই আর স্তরে স্তরে পরীক্ষার দুর্ভেদ্য একটা বলয়, সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়াটা কতটা সুরক্ষিত। গণতন্ত্রের আসল শক্তি কি শুধু ভোট দেবার মধ্যেই আটকে আছে, নাকি এই যে পর্দার আড়ালে চলা কঠোর আর নিশ্ছিদ্র নজরদারি আসল শিকড়টা লুকিয়ে আছে সেখানেই? বিষয়টা সত্যি ভাবায়, তাই না? আজকের